উত্তর কলকাতার অলিতে গলিতে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস। আর এই ইতিহাস কাটলে জানা যায় কোথাও রয়েছে মা সারদা দেবীর বাড়ি, আবার দেখা যায় স্বামী বিবেকানন্দ এখানেই প্রথম রামকৃষ্ণ মিশন বানিয়েছিলেন। প্রখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের জন্মস্থান, আবার দেখা যায় ভাগ্নি নিবেদিতার বাড়ি, আরো কত কিছু। তো আজ কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো বাগবাজারের সেরা 10টি দর্শনীয় স্থান। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে জেনে নেওয়া যাক আপনারা এই বাগবাজারে কিভাবে আসবেন। তো বাগবাজারে কিন্তু আপনারা বিভিন্ন দিক থেকে আসতে পারেন। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে কিন্তু নিয়ার বাই মেট্রো স্টেশন হলো শ্যামবাজার। শ্যামবাজার দিয়ে পায়ে হেঁটে কিন্তু আপনারা এই দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন। আবার আপনারা যদি চান যে ট্রেন পথে আসবেন তাহলে কিন্তু আপনারা কলকাতার চক্করেল ধরে চলে আসতে হবে বাগবাজার স্টেশনে। তারপর কিন্তু আপনারা এখান থেকেই পায়ে হেঁটে এই দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন। তো আজকের কিন্তু এই ভিডিওর আমাদের প্রথম গন্তব্যস্থলটি হলো বাগবাজার স্ট্রিটে বসুবাটি। এখন কিন্তু চলে এসেছি একটি ঐতিহাসিক জায়গা বসুবাটিতে। কলকাতার বাগবাজার স্ট্রিটে অবস্থিত এই সুবিশাল অট্টালিকাই হলো বসুবাটি। 1978 সালে প্রায় 22 বিঘা জমির ওপর বাগান সহ এই অট্টালিকাটা নির্মাণ করা হয়। নির্মাণ করেন গয়া জেলার জমিদার মহিন্দ্র বসুর দুই ভাই পশুপতি বসু এবং নন্দলাল বসু। তৎকালীন শাসক ইংরেজ সরকারের পক্ষ থেকে স্থির করা বঙ্গভঙ্গের প্রতিবাদে 1905 সালের 16 অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এই বসুবাটি থেকে রাখি বন্ধনের উৎসবের সূত্রপাত হয়। সেই ঐতিহাসিক বাড়ি কিন্তু এখন আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বসুবাটি দেখার পর ওখান থেকে আবারও পৌঁছে গেলাম বাগবাজার স্ট্রিটে। ওখান থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে পৌঁছে গেলাম শ্রী গৌরীয় মঠে। তো এটা দেখছেন, এটা কিন্তু এখানকার মূল মন্দির। এবং এই গৌরীয় মঠের মধ্যে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম, যেখানে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী তুলে ধরা হয়েছে। এবং এই মিউজিয়ামের মধ্যে প্রবেশ করতে হলে 50 টাকা মাথা পিছু টিকিট কেটে তারপর কিন্তু আপনারা মিউজিয়ামের মধ্যে প্রবেশ করতে পারবেন। এবং আপনারা যদি শুধু মন্দির দর্শন করতে চান তাহলে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগবে না, আপনারা কিন্তু বিনামূল্যে মন্দির দর্শন করতে পারবেন। এবং এই মন্দিরের মধ্যে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে 80 টাকা দিয়ে কুপন কেটে নিতে হবে। এবং কুপন দেওয়ার টাইম হলো সকাল 9টা এবং দুপুরে 1টা থেকে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো শুরু করে দেন। এরপর আমার তৃতীয় গন্তব্যস্থলটি হলো বাগবাজার স্ট্রিটের গিরিশ মঞ্চ। এখন আমি চলে আসলাম গিরিশ মঞ্চের ঠিক সামনে। গিরিশ মঞ্চ হলো কলকাতার বাগবাজার অঞ্চলের একটি নাট্যমঞ্চ। 1986 সালের 1 জুলাই তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই মঞ্চটির উদ্বোধন করেন এবং মঞ্চটির নামকরণ করা হয়েছে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের নামে। বিভিন্ন নাট্যগোষ্ঠী এই মঞ্চটি নিয়মিত ব্যবহার করেন এবং মঞ্চের বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। গিরিশ মঞ্চ হলো কলকাতার একটি ব্যস্ততম নাট্যমঞ্চ। এরপর 4 নম্বর যেই গন্তব্যস্থলটি ছিল সেটা হলো বোসপাড়া লেনে। এই দেখছেন, এটাই কিন্তু ভাগ্নি নিবেদিতার বাড়ি। 1895 সালে লন্ডনে স্বামী বিবেকানন্দের সঙ্গে ভাগ্নি নিবেদিতা দেখা করেন এবং 1898 সালে ভারতে আসার পর নিবেদিতা স্বামী বিবেকানন্দের সঙ্গে দেশ ভ্রমণ করেন। 1898 সালের 25শে মার্চ স্বামী বিবেকানন্দ যখন তাকে ব্রহ্মচর্যের ব্রত গ্রহণ করান তখন তিনি তাকে নিবেদিতা নাম দেন, যার অর্থ ঈশ্বরের প্রতি নিবেদিত পান। এরপর 1898 সালে নভেম্বরে তিনি উত্তর কলকাতায় বাগবাজার এলাকায় তিনি একটি বালিকা বিদ্যালয় খোলেন। তিনি মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত মেয়েদেরকে শিক্ষিত করতে চেয়েছিলেন এবং 1899 সালে কলকাতার প্লেগ মহামারীর সময় নিবেদিতা দরিদ্র রোগীদের সেবা করেন। রামকৃষ্ণ মিশনের সঙ্গে নিবেদিতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যার কারণে সারদা মাকে কিন্তু বহুবার তার বাড়িতে আমন্ত্রণ জানান। তিনি 13 অক্টোবর 1911 সালে দার্জিলিংয়ে পরলোক গমন করেন এবং এই বাড়িটি তার আধ্যাত্মিক এবং সামাজিক কাজের সাক্ষী এখনো বয়ে চলেছে। 2013 সালে এই বাড়িটি রামকৃষ্ণ সারদা মিশনের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে বাড়িটি একটি হেরিটেজ মিউজিয়াম ও নলেজ সেন্টার। এখানে ভাগ্নি নিবেদিতার জীবন এবং তার কাজের প্রদর্শনী রয়েছে। এই মিউজিয়ামটি সপ্তাহে 3 দিন ওপেন থাকে, শুক্র, শনি এবং রবি, দুপুর 1টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। এবং এখানকার টিকিট প্রাইস থাকে 100 টাকা পার পার্সন। ভাগ্নি নিবেদিতার বাড়ি থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথে পৌঁছে গেলাম গিরিশ এভিনিউতে। সেখানে ছিল আজকের গন্তব্যের আমাদের 5 নম্বর দর্শনীয় স্থান। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি গিরিশ ভবনের ঠিক সামনে। গিরিশচন্দ্র ঘোষ ছিলেন একজন বাঙালি নাট্য অভিনেতা, পরিচালক এবং লেখক। বাংলা থিয়েটারের স্বর্ণযুগের গুরুত্বপূর্ণ অবদান ছিলেন তার। প্রায় তিনি 40টারও বেশি নাটক লিখেছিলেন এবং অনেক নাটকে তিনি অভিনয়
এবং নির্দেশনাও দিয়েছিলেন। 1844 সালে 28শে ফেব্রুয়ারি তিনি কলকাতার এই বাগবাজারের গিরিশ ভবনে জন্মগ্রহণ করেন। এনার বাড়িটা কিন্তু বড় রাস্তার পুরো মাঝামাঝিতেই রয়েছে, দুদিক দিয়ে চলে গেছে রাস্তা, মাঝখানে দাঁড়িয়ে রয়েছে গিরিশ ভবন। এই গিরিশ ভবন কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বন্ধই থাকে। এই বাড়িটির মধ্যে রয়েছে তার ব্যবহৃত জিনিসপত্র। গিরিশ ভবন থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথে পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরের ঠিক সামনে। এটা ছিল আমাদের আজকের গন্তব্যের 6 নম্বর দর্শনীয় স্থান। এখন কিন্তু পৌঁছে গিয়েছি শ্রী রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরের ঠিক সামনে। রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির হলো রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের একটি শাখা কেন্দ্র। 1897 সালে 1 মে এই বাড়িতে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রথম প্রতিষ্ঠা করেন। বলরাম মন্দির রামকৃষ্ণ পরমহংসের শিষ্য বলরাম বসুর বাড়ি ছিল। রামকৃষ্ণদেব কলকাতা নিবাসী ভক্তদের সঙ্গে এই বাড়িতেই দেখা করতে আসতেন। রামকৃষ্ণদেব যেই ঘরটিতে তার শিষ্যদের সঙ্গে দেখা করতেন সেটি কিন্তু এখন ঠাকুর ঘর, এবং এখানে কিন্তু প্রত্যেক বছর রথযাত্রা উৎসব বেশ বড় করে আয়োজন করা হয়, এবং এখানকার প্রথম রথটি টেনেছিলেন শ্রী রামকৃষ্ণ দেব, এটাই কিন্তু জানা যায়। এবার কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এখানকার ওপেনিং টাইমটা। রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরটি প্রত্যেক দিন ওপেন থাকে সকাল 6টা থেকে বেলা 11:30 পর্যন্ত, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়, তারপর আবার ওপেন হয় বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। এরপর আমাদের 7 নম্বর দর্শনীয় স্থানটি ছিল রবীন্দ্র সরণিতে মদন মোহন মন্দির। এখন কিন্তু আমি রয়েছি মদন মোহন মন্দিরের ঠিক সামনে। বাগবাজার এলাকার কুমোরটুলির পাশে রবীন্দ্র সরণির রাস্তার একদম পাশেই অবস্থিত এই মদন মোহন মন্দির। মন্দিরের মধ্যে প্রবেশ করতেই চোখে পড়বে 300 বছরেরও বেশি পুরানো ঠাকুর দালান। এরপর আপনাদের সামনে পড়বে একটি সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে আপনাদের সামনে পড়বে একটি বড় হলঘর, এবং এই হলঘরের ঠিক সামনে রয়েছে রাধা মদন মোহনের একটি বিগ্রহ। 1761 খ্রিস্টাব্দে গোকুলচন্দ্র মিত্র এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতায় লবণ ব্যবসা করে শহরের অন্যতম ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন এই গোকুলচন্দ্র মিত্র। বিষ্ণুপুর থেকে আনা মদন মোহনের বিগ্রহ তার ভাগ্য খুলে দিয়েছিলেন। এই বিগ্রহটি কিন্তু প্রথমে গোকুলচন্দ্র মিত্রর কাছে ছিল না। 1694 সালে মল্লরাজ দুর্জন সিংহ বিষ্ণুপুরে মদন মোহন মন্দির প্রতিষ্ঠা করেন। তবে বিষ্ণুপুরে বেশি দিন স্থায়ী হয়নি এই মদন মোহনের বিগ্রহ। 76-এর মর্মন্তরের সময় মল্লরাজ জমি সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়েন। এই মামলার খরচ চালাতে গিয়ে রাজা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি বাধ্য হয়ে নুন ব্যবসায়ী গোকুলচন্দ্রের কাছে এই বিগ্রহটি বন্ধক রাখেন। পরে কিন্তু টাকা নিয়ে গোকুলচন্দ্রের কাছে এই বিগ্রহটি আনতে গেলে গোকুলচন্দ্র কিন্তু তাদেরকে ফিরিয়ে দেন। এইভাবে প্রতিষ্ঠিত হয় কলকাতার বাগবাজারের রাধা মদন মোহন মন্দির। এবার কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরটির ওপেনিং টাইম। প্রত্যেকদিন এই মন্দিরটি ওপেন হয় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, তারপর আবার ওপেন হয় বিকেল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। মদনমোহন মন্দির দেখার পর এবারে পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যের 8 নম্বর দর্শনীয় স্থান। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সিদ্ধেশ্বর কালী মন্দিরের ঠিক সামনে, কিন্তু বেল্লাক মন্দিরটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। সামনে আপনারা এখন যেই মন্দিরটাকে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সিদ্ধেশ্বরী কালী মন্দির। একসময় এই জায়গা ছিল জঙ্গলে ঘেরা, মানুষ আসতে এখানে ভয় পেত, এবং এই মন্দিরের পাশ দিয়ে বয়ে যেত গঙ্গা নদী। এখন গঙ্গা নদী কিন্তু অনেকটাই পশ্চিম দিকে সরে গেছে। শোনা যায় হিমালয়ে তপস্যারত কালীবর নামে এক সন্ন্যাসী স্বপ্নাদেশ পান যে দক্ষিণে সতীর একটি অঙ্গ পড়েছে, তাকেই খুঁজে বার করে সেখানে দেবীর প্রতিষ্ঠা করতে হবে। সাধক কালীবর গঙ্গার পাড় ধরে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে এসে দেখতে পান একটি ঠাকুরের বেদি, কিছু ফুল এবং কোনো পানির হাড়গোড় পড়ে রয়েছে। এই স্থানটি আসলে ছিল সেকালের ডাকাতদের আস্তানা। সাধক কালীবর ওই জায়গায় হোগলা পাতার কুটির করে ওখানে তপস্যা করতে শুরু করেন, এবং কথিত রয়েছে মা কালী তাকে যেই রূপে দেখা দিয়েছিল সেই রূপই কিন্তু এখন বর্তমানে এই মন্দিরে রয়েছে। এবারে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরটির ওপেনিং টাইম। এই মন্দিরটি প্রত্যেকদিন ওপেন থাকে সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, তারপর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। এরপর ওপেন হয় বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এরপরে 9 নম্বরে যেই দর্শনীয় স্থানটি ছিল সেটি হলো বাগবাজারের শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি। এখন কিন্তু চলে এসেছি বাগবাজার সারদা মায়ের বাড়ির ঠিক সামনে। মা যেহেতু খালি হাতে কাউকে ফেরাতেন না, তাই কিন্তু মায়ের বাড়ি আসলে কেউ কিন্তু খালি মুখে ফেরেন না। এখানে কিন্তু প্রত্যেক দিন বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। শারদানন্দ মা শারদার স্থায়ীভাবে থাকার জন্য কলকাতায় একটি বাড়ি নির্মাণ করেন। 1909 থেকে 1920 সাল পর্যন্ত মা শারদা দেবী কিন্তু এই বাড়িতে ছিলেন।
দীর্ঘ 11টা বছর কিন্তু তিনি এই বাড়িতে কাটিয়েছেন এবং এখানে কিন্তু মাতৃদর্শনের সময়টা দিয়ে দিয়েছে, আপনারা কিন্তু একবার পজ করে দেখে নেবেন। এবং মায়ের বাড়ির যারা কিন্তু ভোগ প্রসাদ খেতে চান বিনামূল্যে কিন্তু এখানে কুপন দেওয়া হয়। এই কুপনটিকে নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে সকাল 9টা থেকে সকাল 10:30টার মধ্যে কিন্তু এখানে পৌঁছাতে হবে। 10:30টার 1 মিনিট বেশি হয়ে গেলে কিন্তু আর কুপন দেওয়া হয় না এবং ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয় কিন্তু দুপুর 12টা থেকে। এবার কিন্তু চলে এসেছি আজকের ভিডিওর শেষ দর্শনীয় স্থান, বাগবাজার শ্রী শ্রী সারদা মায়ের ঘাট। সামনে রয়েছে কলকাতার চক্র রেল লাইন, এদিকে রয়েছে বাগবাজার স্টেশন এবং ঠিক তার সামনে রয়েছে মা সারদা দেবীর ঘাট। এবারে পৌঁছে গেলাম বাগবাজার সারদা মায়ের ঘাটের ঠিক সামনে। এখন কিন্তু আপনারা যেই ঘাটটিকে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বাগবাজার সারদা মায়ের ঘাট। এই ঘাটে কিন্তু মা যখন এই বাগবাজারের বাড়িতে থাকতেন দীর্ঘ 11 বছর ধরে কিন্তু এই গঙ্গার ঘাটে স্নান করতে আসতেন। আর এই গঙ্গার ঘাটে কিন্তু রয়েছে মা সারদা দেবীর এরকম একটি মূর্তি। তো কেমন লাগলো আজকের বাগবাজার সেরা 10টি জায়গার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।